আসসালামু আলাইকুম। আমি সৌরভ হোসেন। আজকের ভিডিওতে আমি মূলত কভার করব হলো বাস্তব সংখ্যা নিয়ে যতগুলা প্রবলেম আছে এইসব কিছু। অর্থাৎ একদম বেসিক থেকে শেষ পর্যন্ত যতটুকু বিষয় আমাদের দরকার বেসিকটা বোঝার জন্য, ততটুকু আমি আজকের ভিডিওতে পুরাটাই কভার করব। তো বাস্তব সংখ্যা মূলত খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা শুধুমাত্র যে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট বিষয়টা এমন না। এইচএসসি পরে অ্যাডমিশন পরীক্ষা, তারপরে বিভিন্ন জব এক্সামেও বাস্তব সংখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা বিসিএস এক্সাম হোক বা অন্য কোনো জব এক্সাম। এই বাস্তব সংখ্যা থেকে মূলত যে জিনিসটা দরকার, যেখানে সবাই সবচেয়ে বড় ভুল করে সেটা হলো এর বেসিক। এর বেসিকটা সবাই বোঝে না। এটা হলো বিষয়। বা সিকোয়েন্সটা বোঝে না। তো বাস্তব সংখ্যার যদি সিকোয়েন্সটা বোঝা যায়, হ্যাঁ? তাহলে বাস্তব সংখ্যা বোঝাটা খুবই ইজি হবে। কারণ এখানে আমি একটা কোশ্চেন বলি যে এখানে কোশ্চেনটা একটু ঘুরায় দেয়। বাট কোচিং গুলো কিন্তু ইজি থাকে, হ্যাঁ? যদি বেসিকটা বোঝা যায়। বেসিকই কোচিং গুলো একটু এলোমেলো করে দেয়। যেমন কি একটা কোশ্চেন আসতে পারে যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ঠিক আছে? এখন সাপোজ ধরলাম ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো, আমরা জানি সেটা হলো ২৫ টা। ঠিক আছে না? ১ থেকে ১০০ পর্যন্ত ২৫ টা মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা যে জিনিসটা সেটা হলো যে ১ থেকে ১০০ পর্যন্ত, তাহলে আমরা নরমালি হিসাব করি কি যৌগিক সংখ্যা কয়টি? যদি মৌলিক সংখ্যা আমাদের ২৫টি হয়, যৌগিক সংখ্যা আমাদের আমরা হিসাব করতে পারি যে ৭৫টি। কিন্তু না, যৌগিক সংখ্যা কিন্তু ৭৪টা। ঠিক আছে? অ্যান্ড এই একই কোশ্চেন মৌলিক সংখ্যা ৯ কয়টি? যদি মৌলিক সংখ্যা ৯ কয়টি হয় ১ থেকে ১০০ পর্যন্ত, তাহলে তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব ৭৫টি। ঠিক আছে? এখন এইটা কেন হয়? ঠিক আছে? এইটাই হলো বোঝার বিষয়, হলো বেসিক। ঠিক আছে? তো এই বেসিকে আমরা আসবো। কারণ এখানে আমি এখনই বইলা দেই, ১ থেকে ১০০ পর্যন্ত আমরা মৌলিক আর যৌগিক বের করতেছি। বাট ১ কি? ১ মৌলিকও না, যৌগিকও না। হ্যাঁ? ১ কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এই জিনিসটা মাথায় রাখা দরকার। ঠিক আছে? তো তোমরা যারা বাস্তব সংখ্যা নিয়ে এই কোশ্চেন গুলা সলভ করতেছো, তোমাদের মূলত শুরু করতে হবে একদম বেসিক থেকে, যে সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে তারপরে মৌলিক সংখ্যাতে আসতে হয়। কারণ বাস্তব সংখ্যার এর আগেও আরো অনেক কিছু আছে যে বিষয়গুলো দেখার দরকার। সো ওই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো এর জন্য আমি বললাম যে এটা শুধুমাত্র এইচএসসির জন্য যে ইম্পর্টেন্ট এমন না। এটা বিসিএস এক্সাম বা বিভিন্ন জব এক্সামের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। ইভেন অ্যাডমিশন এক্সামের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। সো এই পর্যায়ে আমরা একটা ছোট জিনিস দেখি। আমরা জাস্ট একটু আইডিয়া নিই যে বাস্তব সংখ্যা কনসেপ্টটা কিভাবে আসলো, আর এটা বাস্তব সংখ্যা থেকে মূলদ অমূলদ সংখ্যাটা কিভাবে আসলো। আমরা একটু এই বিষয়গুলো দেখি। ঠিক আছে? তো আমরা জানি আমাদের আজকের টপিকের নাম হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে? তো এই যে বাস্তব সংখ্যাটা আছে, বাস্তব সংখ্যা থেকে আমরা এটাকে ভাগ করতে পারি হলো মূলদ সংখ্যা, এটা হলো অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে ইংলিশে বলা হয় হলো রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যাকে বলা হলো ইরেশনাল নাম্বার। ওকে? এখন বিষয় হলো যে মূলদ আর অমূলদ সংখ্যা কি। আমরা জানি বাস্তব সংখ্যা হলো যে সকল মূলদ বা অমূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যা, যেখানে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য সবই পড়বে। ঠিক আছে? সব সঙ্গে বাস্তব সংখ্যা। যেমন কি যদি এক্সাম্পল দেই, প্লাস মাইনাস জিরো, প্লাস মাইনাস বা জিরো, যত সংখ্যা আছে এই সব কিছুই কিন্তু বাস্তব সংখ্যার আন্ডারে পড়তেছে। এর নিচে যত সংখ্যা আছে, তো এই সব কিছুই বাস্তব সংখ্যা আন্ডারে পড়ে। কিন্তু বাস্তব সংখ্যাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। এখন এই মূলদ সংখ্যা কি কি? মূলদ সংখ্যার যদি আমরা সংজ্ঞা দেখি, ঠিক আছে, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন কি আমি দেখাই। ওকে,
তো এখানে মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে আসলে পার্থক্যটা কি? এটা হলো মূলদ আর এটা হলো অমূলদ। আমরা পাশাপাশি রেখে দেখি যে এই দুটার মধ্যে পার্থক্য কি, দেন আমরা এই সংখ্যাটা বের করতে পারবো। প্রথম কথা হলো যে অমূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? এটা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো, বা একটা নির্দিষ্ট দশমিকের সংখ্যা হইলে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমরা রাখতে পারতেছি, বাট অমূলদ সংখ্যাতে আমরা কোনো নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত রাখতে পারতেছি না। অমূলদ সংখ্যা যদি এক্সাম্পল দিই, সেটা হবে √2, এটা হবে √3, ঠিক আছে? বা এটা এরকমও হয় যে 3.12586 ডট 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 এরকম হয়। হ্যাঁ, মানে এটা চলতে থাকবে। বা 0.1010020500 এবার চলতে থাকবে। কিন্তু তো মূলদ সংখ্যা কিন্তু একটা ফিক্স থাকে। লাইক মূলদ সংখ্যার এক্সাম্পল যদি দেই, যেমন কি হাফ, হাফ অবশ্যই একটা মূলদ সংখ্যা। তারপরে আরেকটা যদি এক্সাম্পল দিই, 1/3। এখন 1/3 কে আমরা কিভাবে লিখতে পারি? 0.333333। এটাও কিন্তু চলতে থাকতেছে, কিন্তু আমরা জানি যদি সেম অ্যামাউন্টে থাকে, এখানে কিন্তু 101 001 কোন অ্যামাউন্ট আছে, এখানে কিন্তু এলোমেলো আছে, কিন্তু এখানে যদি সেম থাকে তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি 0.3 পৌনঃপুনিক। হ্যাঁ, পৌনঃপুনিকটা কি? এসএসসি সেকশনে আমরা পড়াশোনা করে আসছি পৌনঃপুনিকটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো এই হলো গিয়ে পুরো বিষয়টা। পৌনঃপুনিক দিয়ে আমরা কিন্তু এটাকে ফিক্স করে দিতে পারতেছি, কিন্তু অমূলক সংখ্যায় আমরা কিন্তু সেটা পাবো না, এটা চলতে থাকবে। আরো যদি এক্সাম্পল দিই, যেমন কি 3/5 বা 2/8, তারপরে 15/-1, ঠিক আছে, 2/1, এগুলো সবই মূলদ সংখ্যার এক্সাম্পল। আর অমূলদ সংখ্যার মধ্যে এই পায়ের মান, তারপরে পি এর মান, এগুলো এখানে কিন্তু পড়ে অমূলদ সংখ্যার মধ্যে, ঠিক আছে? তো মূলত মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে যদি আমরা ডাইরেক্টলি যদি আমরা একটা সংজ্ঞা দিই, তাহলে জিনিসটা এমন হবে যে অমূলদ সংখ্যা হলো মৌলিক সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। যেই কয়টা মৌলিক সংখ্যা আছে তার বর্গমূল হলো অমূলদ সংখ্যা, বা এটাকে এভাবে লেখা যায় যে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। যেমন কি আমি একটা জিনিস দেখাই যে টু, টু কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না। যেটা পূর্ণ বর্গ সংখ্যা না, ঠিক আছে? একটা পূর্ণ বর্গ সংখ্যা যেটা না, ওইটার বর্গমূলই হলো আমার একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? ঠিক একইভাবে √3। এখন এইটা বোঝার জন্য আমাদের বোঝা দরকার হলো পূর্ণ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি। ফার্স্ট অফ অল আমরা তো জানি ডিজিট কি, ঠিক আছে না? ডিজিট ডিজিট হলো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এই 10টা যে প্রতীক আছে, হ্যাঁ, এই 10টা প্রতীককেই আসলে বলা হয় হলো ডিজিট, ঠিক আছে? ঠিক আছে, এটা একদম বেসিক বিষয়। তো এটা জানা দরকার, আমি জাস্ট অ্যাড করে রাখলাম। দেন এখন আমরা জানবো হলো পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যে পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে, সিম্পল একটা পূর্ণ সংখ্যা। তো এখানে যে জিনিসটা সেটা হলো যে পূর্ণবর্গ সংখ্যাকে যেটা বলা হয়, যেটা বললাম যে যে কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে কিন্তু ওইটার হয় কি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? যেমন কি আমরা যদি বলি যে জিরোকে যদি আমরা বর্গ করি, ঠিক আছে, জিরোকে যদি আমরা বর্গ করি, 0² ইকুয়াল টু কত? স্কোয়ার মানে হলো 0 × 0 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো জিরো কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি, 1² ইকুয়াল টু 1 × 1 ইকুয়াল টু কত? 1ই হবে। তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে ঠিক আছে? তো 2 কে যদি আমরা বর্গ করি, 2² ইকুয়াল টু
2 × 2, তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা কত? 4। এখানে বোঝার বিষয় হলো যে পূর্ণ সংখ্যা হলো 2, ঠিক আছে? 2 হলো একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ বর্গ সংখ্যা কি? এটা কিন্তু 4। আমরা কিন্তু 2 কে কিন্তু বলতে পারতেছি না পূর্ণবর্গ সংখ্যা। এই জিনিসটা মাথায় রাখা দরকার। 2 কিন্তু পূর্ণ সংখ্যা, বাট 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। হ্যাঁ, আমরা স্কোয়ার করে যেটা পাবো ওইটাই হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একই ভাবে যদি 3 একটা পূর্ণ সংখ্যা অবশ্যই, ঠিক আছে? বাট 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে যেটা হবে 3 × 3 = 9। তো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একই ভাবে যদি আমরা করি ওই যে 4 কে, তাহলে 4 স্কোয়ার = 4 × 4। তো এখানে 60। তো এখানে বোঝার এই হলো গিয়ে বিষয় যে পূর্ণ সংখ্যা কি আর পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো এইগুলাই 0, 1, 2, 3, 4, ঠিক আছে? কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু সবগুলা না। যেমন কি 0 একটা পূর্ণবর্গ সংখ্যা। হুম, 0 একটা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণবর্গ সংখ্যা। 1 একটা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণবর্গ সংখ্যা। বাট 2 পূর্ণ সংখ্যা বাট পূর্ণবর্গ সংখ্যা কিন্তু না, ঠিক আছে? আবার 3ও একটা পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এই জিনিসটা মাথায় রাখা দরকার। আবার 4 কিন্তু একটা পূর্ণ সংখ্যা প্লাস 4 আবার পূর্ণবর্গ সংখ্যা। তো এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি পূর্ণ সংখ্যা কি আর পূর্ণবর্গ সংখ্যা কি। ওকে, তো এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে যে মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে, অমূলদ সংখ্যার মধ্যে যেটা বলা হয়েছে যে পূর্ণবর্গ নয়, ঠিক আছে? এটাই হলো গিয়ে সংজ্ঞা, পূর্ণবর্গ নয়, ঠিক আছে? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। এখন আমরা এখান থেকে কি পাইলাম যে 2 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 2 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, তো এই 2 এর কি করতেছে, আমরা 2 এর আমরা বর্গ করব। 2 এর বর্গ করলে, ঠিক আছে, 2 এর বর্গমূল হলো কি আমার একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? ঠিক একই ভাবে 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 কি পূর্ণবর্গ নয়। তো পূর্ণবর্গ নয় যেহেতু, তাই 3 এর আহ বর্গ করলে যেটা একটা অমূলদ সংখ্যা। মেইন কথা হলো এটা বর্গমূল। তো আই থিঙ্ক এতটুকু বিষয় ক্লিয়ার হয়েছে। আমি again এই জিনিসটা দেখাইতেছি। এখানে আমরা জিনিসটা কি দেখলাম, পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 2 আর 3 কি আমাদের পূর্ণবর্গ নয়। যেহেতু 2 পূর্ণবর্গ নয়, এটা বর্গমূল হলো অমূলদ সংখ্যা। ঠিক একই ভাবে 3 কি, 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 কিন্তু পুরো বর্গ সংখ্যা নয়, ঠিক আছে? যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা নয়, ওই পূর্ণবর্গ সংখ্যা নয় ওইটার যদি আমি বর্গমূল করি তাহলে এটা হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে? এই হলো গিয়ে বিষয়। তো আই থিঙ্ক এটা ক্লিয়ার, মূলদ আর অমূলদ সংখ্যা কি। And প্রথমে যদি কোশ্চেন আসে যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা, তাহলে এটা খুব ইজিলি অ্যান্সার করা যায়। যে যদি অমূলদ সংখ্যা আছে, পূর্ণবর্গ সংখ্যার 9 যেটা, ওইটা বর্গমূলই হলো অমূলদ সংখ্যা, ঠিক আছে? এটা সহজে বের করা যাবে। আর মূলদ সংখ্যা যদি আছে, আমরা জানি যে মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q দুটি পূর্ণ সংখ্যা, ওকে, এবং q শূন্য নয়। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি, এন্ড পূর্ণ বর্গ সংখ্যা নয় কোনটা, এইটা কিন্তু আমরা জানছি, ঠিক আছে? হ্যাঁ, মূল সংখ্যার মধ্যে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? এই p/q এর মধ্যে p হলো একটা পূর্ণ সংখ্যা, q ও একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এন্ড q শূন্য নয়, এটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, q কিন্তু শূন্য হইতে পারবে না, q ইজ নট ইকুয়াল টু 0। তো এই কয়টা জিনিস মিল থাকলে সেটাকে আমরা মূল সংখ্যা বলি। যেমন কি এক্সাম্পল যদি দেই, হাফ, তারপরে
1.3 পৌনঃপুনিক, তারপরে 1.29 এক্সেট্রা এক্সেট্রা এগুলা। মূল কথা হলো যে মূল সংখ্যায় দশমিকের যে রূপটা আছে না, দশমিকের রূপ সসীম থাকবে। দশমিক এর রূপ সসীম। এখানে পৌনঃপুনিক থাকতে পারে, হ্যাঁ, যেমন 1.3 এটা পৌনঃপুনিক আছে। তারপরে সহমৌলিক সংখ্যা এটা, মানে এই সহমৌলিকটা আবার কি, এটাও আমরা আসতেছি। সহমৌলিক মূল সংখ্যা যেটা সহমৌলিক, তাহলে অমূলক সংখ্যা কি আমাদের সহমৌলিক নয়। সহমৌলিক নয়, ঠিক আছে, অমূলক সংখ্যা হলো সহমৌলিক নয়। এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হলো অমূলক সংখ্যা, ঠিক আছে। দুই পূর্ণবর্গ না, তো এই সংখ্যার বর্গমূলটাই অমূলক সংখ্যা, ঠিক আছে। তো এই হলো গিয়ে মূল বিষয়। এখন আমরা আসি সহমৌলিক সংখ্যা। এটা যদি একদম বেসিক থেকে দেখি, সাপোজ সহমৌলিক সংখ্যা যেটা, যেমন কি সাপোজ একটা নাম্বার আছে 7 আর 11, ঠিক আছে। তো এই 7 আর 11 এখানে এখানে একটা কমন উৎপাদক কি 1 × 7। আবার 11কে কিভাবে ভাগ যায়, 11কে 1 দিয়ে যায় আর 11 দিয়ে যায়, ঠিক আছে না। সো এখানে কিন্তু কমন একটা উৎপাদক আছে, সেটা হলো 1, ঠিক আছে। এই দুইটার মধ্যে আমরা এটা কমন নিতে পারি 1। তাহলে কি এইটা একটা সহমৌলিক সংখ্যা, এটা একটা সহমৌলিক সংখ্যা। কিন্তু একইভাবে যদি আমরা আরেকটা সংখ্যা নেই, যেমন কি 4 আর 6, ঠিক আছে। তো 4 আর 6 এর মধ্যে যে জিনিসটা আসবে সেটা হলো 4কে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, বাংলায়, তাহলে যেটা হবে যে 4কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়। 6কে 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 3 দেওয়া যায়, 6 দেওয়া যায়। তাহলে এখানে বিষয়টা হলো যে এখানে কিন্তু কমন একটাই থাকবে, কিন্তু এখানে একাধিক আছে, দ্যাটস মিন এটা সহমৌলিক নয়। সহমৌলিক নয়, ওকে। তো সহমৌলিক নয়, এটা যদি আমি একটু সংজ্ঞা দিই, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সংখ্যা দুটি নিঃশেষে বিভাজ্য না, সিম্পল। এটা এক দিয়ে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে, অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না। কিন্তু এটা কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 4কে 4 দিয়ে ভাগ যায়, এটাকে 6কে 3 দিয়ে ভাগ দিতেছি, 2 দিয়ে ভাগ দিতেছি, 1 দিয়ে তো যাবেই, 6 দিয়ে যাবে। সো একটা সংখ্যাকে যদি এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়া, অবশ্যই তার নিজের সংখ্যা, বাট অন্য কোনো সংখ্যা দিয়ে, ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না যায়, তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আই হোপ ইটস ক্লিয়ার। কারণ এক্সামে একটা ট্রিক্স অনেকে অ্যাপ্লাই করে। হুম, আমি যাদের কাছ থেকে, যে ভাইয়াদের কাছ থেকে ম্যাথ শিখছিলাম, তো তারা আমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখাইছে, সেটা হলো যে পি বাই কিউ, কোনো একটা সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লিখে যদি কাটাকাটি না যায়, হ্যাঁ, তাহলে সেটা সহমৌলিক সংখ্যা। যেমন কি এখানে যদি এক্সাম্পল দেই, 7/11, এটা কি কাটাকাটি যায়? যায় না। যেহেতু যায় না, এটা সহমৌলিক সংখ্যা। বা 4/6, এটা কি কাটাকাটি যায় না? হুম, এই 2 × 4, 3 × 6, তাহলে কি এটা সহমৌলিক নয়। এটা সহজ হিসাব এমসিকিউ কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য, বা একটা কোনটা মৌলিক সংখ্যা, কোনটা সহমৌলিক সংখ্যা, কোনটা সহমৌলিক নয়, এটা বোঝার জন্য। ওকে, তো আই হোপ এতটুকু বেসিক ক্লিয়ার যে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা নয় কি, ঠিক একইভাবে সহমৌলিক কি and সহমৌলিক নয় কোনটা, এটা সহজে বের করা
টেকনিক হলো এটা, যেটা ওকে। তো এখন আমরা আসি, মেইন যে বিষয়টা আছে নাম্বার সিস্টেমের, মেইন যে বিষয়টা আছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা আমরা জানি প্লাস মাইনাস জিরো যা কিছু আছে সব বাস্তব সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সংখ্যা আমরা দেখলাম। ঠিক আছে, এখন এই অমূলদ সংখ্যাটা গেল, কিন্তু মূলদ সংখ্যাকে আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেটা আমাদের জানা দরকার। মৌলিক সংখ্যার মধ্যে দুইটা ভাগ করা যায়, একটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, আরেকটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা। চোখ আর এতটুকু জিনিস একটু দেখলে বোঝা যাবে। ওকে, সো মূল সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ কি আমরা জানি, হুম, বাট পূর্ণ সংখ্যা যেটা আমরা ফার্স্টে কিন্তু দেখছি বেসিকটা, এই যে পূর্ণ সংখ্যা, এই যে এগুলো পূর্ণ সংখ্যা, আর এগুলো হলো পূর্ণ বর্গ সংখ্যা। এখন এটাকে আমরা স্কোয়ার করলাম, হয়ে গেল কি, যেটা অ্যান্সার আসবে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। অ্যান্ড পূর্ণবর্গ নয় কোনটা, এটা আমরা কিন্তু দেখছি। তো এখানে দেখো আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি, সেটা কি, এই যে পূর্ণ সংখ্যা যেটা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যার মধ্যে পড়তেছে, পূর্ণ সংখ্যা মূল সংখ্যার মধ্যে পড়তেছে। আর এই পূর্ণবর্গ নয়, নয় যেটা পূর্ণবর্গ নয়, এটা কিন্তু পূর্ণবর্গ না। এই সংখ্যার বর্গমূল হলো অমূল সংখ্যা। ঠিক আছে, যেমন কি √2, √3 এটসেট্রা। অমূল সংখ্যার মধ্যে আরো কিছু এক্সাম্পল আসবে, যেমন কি √5 আসতে পারে, 3, √11 আসতে পারে। তারপরে আহ যেগুলো আমরা আলোচনা করছি, 3.125 ডট 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 এইভাবে। হ্যাঁ, তারপরে ই, এর মান, পায়ের মান। ওকে, এখন ভগ্নাংশকে আমরা কিন্তু আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ, দশমিক ভগ্নাংশ। তারপর দশমিক ভগ্নাংশকেও আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, পৌনঃপুনিক আছে, অসীম দশমিক ভগ্নাংশ আছে, অসীম দশমিক ভগ্নাংশ আছে। তো এইগুলো আমরা জানি, এটা খুবই বেসিক বিষয়। আমরা যদি পূর্ণ সংখ্যার দিকে যাই, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কিন্তু এটা আবার আমরা ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যাকে আমরা আবার ভাগ করতে পারি। সেটা হলো একটা কি, একটা হলো আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হলো আমাদের জিরো, আর আরেকটা হলো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে মাইনাস যেগুলো আছে আর কি, জিরো, জিরো কিন্তু আলাদা। আর জিরো ঋণাত্মক না, জিরো জিরো ধনাত্মক না, জিরো নিজেই আলাদা একটা জিনিস। তারপরে এখানে আরেকটা হলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে +1 2 3 যা কিছু আছে, ঠিক আছে, ওগুলা। এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আরো কয়েকটা স্টেপে ভাগ করতে পারি। ধনাত্মক পূর্ণ, ঠিক আছে, এইটাকে আমরা কত, এই যে যে মেইন যে জিনিসগুলোকে আমরা ভাগ করতে পারি সেটা কি, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, 3টা সংখ্যা আছে। এটাই হলো প্রথমে যে আমি কোশ্চেনটা করছিলাম না একদম ফার্স্টে, ওইটারই আনসার এখানে। এটা কি, এটা হলো একটা হলো মৌলিক সংখ্যা, যেটা দিয়ে প্রচুর ম্যাথ আছে কোশ্চেনে, মৌলিক সংখ্যা। আরেকটা হলো যৌগিক সংখ্যা, আর আরেকটা কি, আরেকটা হলো ওয়ান। ওয়ান না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এইটাও একটা ট্রিকি কোশ্চেন, এটা বেসিক না বুঝলে কোনোদিনও অ্যান্সার করা পসিবল না। ঠিক আছে, ওয়ান কেন মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়, এইটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, কিভাবে জিরো কেন ঋণাত্মক বা ধনাত্মকের মধ্যে পড়ে না, এটা নিয়েও আলোচনা করা হবে অন্য কোনো একটা ভিডিওতে। বাট বাস্তব সংখ্যার মূল বিষয়টা আমি এখানে এই ভিডিওতে টোটালি কভার করতেছি।
তো 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এইটাই হলো গিয়ে বেসিক জানার বিষয়। এটাই অনেকের মনে থাকে না। ঠিক আছে? বা অনেকে ভুলায় ফেলায়। সো এইভাবে যদি বেসিক থেকে শুরু কইরা শিখা যায়, তাহলে আমার মনে হয় না এটা উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স আছে। ঠিক আছে? এখন মৌলিক সংখ্যা কি? নরমালি আমরা সবাই জানি। আমরা কিন্তু ফার্স্টে মৌলিক সংখ্যার সংজ্ঞা মুখস্থ করি, দেন পরবর্তীতে দেখা যায় যে সবকিছু ভুলায় যাই। বাট এইটা কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, হ্যাঁ? সেটা কি? এই 1 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। হুম? বাট 1 কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যাও না। আমরা 1 কে ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলতে পারি, 1 কে পূর্ণ সংখ্যাও বলতে পারি, 1 কে মূলদ সংখ্যা বলতে পারি। হ্যাঁ? কিন্তু 1 মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। 0 কি? 0 ও কিন্তু একটা মূলদ সংখ্যার মধ্যে পড়তেছে। হুম? দেন ভগ্নাংশ একটা মূল সংখ্যার মধ্যে পড়তেছে। পূর্ণ সংখ্যা তো অবশ্যই মূল সংখ্যার মধ্যে পড়তেছে। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটার সেকশনটা আলাদা। আমরা এটাও বলতে পারি যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এটা কিন্তু ভগ্নাংশের মধ্যে পড়তেছে না। ঠিক একইভাবে 1 ও একইভাবে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে এগুলা কিছুই পড়তেছে না। তো একটা জিনিস ক্লিয়ার যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, 1, তারপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা এখানে দেখলাম অ্যান্সার। ঠিক আছে? এই হলো অম্ল সংখ্যা, এই হলো মূলদ সংখ্যা। মূল কথা হলো যে দশমিকের যেই পরে যেই সংখ্যা এটা যদি ফিক্স থাকে, হ্যাঁ? সসীম থাকে, তাহলে সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। আর যদি সেটা অসীম থাকে, ঠিক আছে? তাহলে সেটা অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে আমরা কি দেখলাম? মূল সংখ্যাতে পূর্ণমৌলিক থাকতে পারে। ঠিক আছে? 1.3 পূর্ণমৌলিক। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো যে সহমৌলিক নয়। মূল সংখ্যা হলো একটা সহমৌলিক সংখ্যা। হ্যাঁ? মূল সংখ্যা কিন্তু সহমৌলিক। সহমৌলিক কি? এর আগে কিন্তু আমরা দেখলাম সহমৌলিক কি। হ্যাঁ? 1 কমন থাকে যেটাতে। আর অমূল সংখ্যা হলো এটা সহমৌলিক নয়। তো এতটুকু ক্লিয়ার যে যদি সহমৌলিক সংখ্যা হয় ওইটাও অমূল সংখ্যা হবে না। ওটা মূল সংখ্যার মধ্যে পড়বে। ঠিক একইভাবে যদি সহমৌলিক নয় হয় তো সেটা অমূলক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা আমরা জানি, আমরা আমাদের বইতে একটা সংজ্ঞা আছে যে যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই কিন্তু মৌলিক সংখ্যা বলে। যেমন কি আমরা যদি সিম্পল এক্সাম্পল দিই, 5, 5কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতেছে না। 7, 7কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাইতেছে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতেছে না। 11, 97, অ্যান্ড ইংলিশে এই মৌলিক সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার। ইংলিশটাও কনফিউশন হয়ে যায়, তো প্রত্যেককে ইংলিশটা জেনে রাখা বেটার। তো এখানে যদি আরো কিছু পয়েন্ট বলি, ঠিক আছে? তো আমি আরেকটা পেজ নেই, মৌলিক আর যৌগিক সংখ্যা। সো এখানে একটা জিনিস দেখো যে মৌলিক সংখ্যা, আমরা কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞাটা দেখলাম যে যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই কিন্তু মৌলিক সংখ্যা বলে। এক্সাম্পল আমরা এর আগে দেখছি, যেমন 5, 7, 11, তারপরে এক্সাম্পল হইতে পারেন 97, ওকে। এখন বিষয় হলো যে আর এটাকে বলা হয় হলো এর প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার এখন এতটুকু ক্লিয়ার। নাও আরো কিছু কি পয়েন্ট আছে, যেমন কি কোন ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। ওকে, কোন ঋণাত্মক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। কারণ এই যে আমরা এখানে দেখছি মৌলিক সংখ্যা কি, এটা কিন্তু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে হলো ধনাত্মক সংখ্যা, সিম্পল। যৌগিক সংখ্যা ধনাত্মক সংখ্যা, তার মানে কোনো ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। ঠিক আছে? এক্সামে এই টাইপেরও কোশ্চেন আছে।
আর মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? এক কি আমাদের? এক হলো যে মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যা না, তার মানে মৌলিক সংখ্যা শুরু হয় ওই কত থেকে? দুই থেকে। দুই থেকে শুরু হয় মৌলিক সংখ্যা, দুই থেকে শুরু হয়। মৌলিক সংখ্যা কয়টা? এক থেকে ১০০ পর্যন্ত এরকম, বা ১০১ থেকে ২০০ পর্যন্ত কয়টা? এটার কিন্তু অনেক কোশ্চেনে এরকম এক্সাম্পল আছে। ঠিক আছে? ২ থেকে শুরু হয়। ঠিক আছে? মৌলিক সংখ্যা ২ থেকে শুরু হয়। আর জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটি। যতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, জোড় বিজোড় আমরা জানি। সো জোড় মৌলিক সংখ্যা হলো এক। ঠিক আছে? জোড় যে মৌলিক সংখ্যা সেটা কিন্তু একটি, বেশি না। আর সেটা হলো ২। আই হোপ এই কি নোটগুলা নোট করে যদি রাখো তোমরা, তাহলে পরবর্তীতে রিভাইজ দিতে খুব ইজি হবে। একদম ফার্স্টে থেকে এই পর্যন্ত যদি সবকিছু নোট করে রাখো, তাহলে সবকিছু ইজি হবে। আর এই কি কি পয়েন্ট গুলা এই সাইডে নোট করে রাখার চেষ্টা করবা, কারণ এইটা পরীক্ষার আগের দিন এত বেসিক বোঝার টাইম নেই। মেইন পয়েন্ট গুলা জাস্ট রিভাইজ দিতে পারলেই ওকে, কারণ বেসিক বেসিক আর তোমার জানা আছে, তুমি জাস্ট রিভাইজ দিবা। তো অবশ্যই ম্যাথ ম্যাথ যদি পড়তে হয়, ফার্স্ট অফ অল হলো যে ম্যাথ যে কোনো টপিক হোক, যে কোনো চ্যাপ্টার হোক, ম্যাথে বেসিকটা ইম্পর্টেন্ট। বেসিক থেকে পড়তে হবে, হ্যাঁ, সিকোয়েন্স আকারে পড়তে হবে। অ্যান্ড তার থেকে বড় কথা হলো যে নোট রাখতে হবে। নোট যদি না রাখো তোমরা, ম্যাথ আসলে বেসিক কোনোদিনও বুঝতে পারবে না। এখন প্রথমে যদি মৌলিক সংখ্যার সংজ্ঞা নিয়ে পড়া শুরু করো আর আগেরগুলো না জানো, তাহলে তো হবে না। ঠিক আছে না? ঠিক একইভাবে যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলো যৌগিক সংখ্যা। অবশ্যই এক বাদে। হ্যাঁ, এক মৌলিকও না, যৌগিকও না। ঠিক আছে? তারপরে এটাকে যৌগিক সংখ্যাকে আমরা আরো এক্সাম্পল দিতে পারি। যেমন কি আহ এইভাবে বলতে পারি যে ২, ৫, ৩, ৭, ১১ দ্বারা ভাগ গেলেই যৌগিক, না হলে মৌলিক। ওকে? এটা দিয়ে যদি ভাগ যায়, সেটা যৌগিক সংখ্যা। হুম? তাহলে সেটা তো মৌলিক সংখ্যাই। ঠিক আছে না? তো একইভাবে আমরা কিন্তু এখন আহ মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি এটাকে নির্ণয় করতে পারি। সাপোজ জাস্ট এক্সাম্পল, আমরা যদি ১ থেকে ১০ পর্যন্ত আগে দেখি। ১ থেকে ১০ পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কয়টি? অবশ্যই ১ কিন্তু মৌলিকও না, যৌগিকও না। তার মানে ২, ২ একটা মৌলিক সংখ্যা। তারপরে কি ৩, ৩ একটা মৌলিক সংখ্যা। ৫ একটা মৌলিক সংখ্যা। কারণ ৪ কিন্তু ভাগ যায়, ২ দিয়ে ভাগ যায়। তো ৫ একটা মৌলিক সংখ্যা। ৬ ও ভাগ যায়। ৭ একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ? দেন ৮ ও ভাগ যাইতেছে, ৯ ও ভাগ যাইতেছে। and ১০ টা অবশ্যই ভাগ যাইতেছে। তো ১ থেকে ১০০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। ৪টি। ঠিক আছে? তো ১ থেকে ১০ পর্যন্ত ৪টি। তো এক্সাম এই কোশ্চেন গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এই জিনিসটা বের করতে চাই আমি একটু এক্সাম আলাদাভাবে লিখলাম। সেটা হলো যে ওকে, সো এখানে ৩১ থেকে ৪০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো ৩১ আর ৩৭। ঠিক আছে? তো এখানে মৌলিক সংখ্যা জাস্ট ২টা। ঠিক একইভাবে ৪১ থেকে ৫০ পর্যন্ত ৪১, ৪৩, ৪৭, এখানে মৌলিক সংখ্যা হলো ৩টা। ঠিক একইভাবে ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ৫০ আর ৫৯। ঠিক আছে? এখানে জাস্ট ২টা মৌলিক সংখ্যা। ৬১ থেকে ৭০ পর্যন্ত ৬১ আর ৬৭, যেটা হলো ২টা। আর ৭১ থেকে ৮০ পর্যন্ত ৭১, ৭৩, ৭৯, ৩টা। তারপরে ৮১ থেকে ৯০ পর্যন্ত ৮৩, ৮৯, এখানেও ২টা। ৯১ থেকে ১০০ পর্যন্ত জাস্ট একটা মৌলিক সংখ্যা। হুম? তাহলে আমরা যদি এটার হিসাব করি না, টোটাল ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? সেটা হবে হলো ২৫টা। হুম? তো এইটাই হলো আমার আগের কোশ্চেনের অ্যান্সার, যে ১ থেকে একদম ফার্স্টের এক্সাম্পল যেটা, ফার্স্টে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে এখানে কথা বলছিলাম যে ১ থেকে ১০০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? কিভাবে ২৫টা বাইরে হলো আমরা দেখলাম। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টা? ১ থেকে ১০০ পর্যন্ত
এটা এইভাবে হিসাব করা যায় যে মৌলিক সংখ্যা বাদে কয়টা, মৌলিক সংখ্যা 9 কয়টা। হ্যাঁ, মৌলিক সংখ্যার মধ্যে তো আহ এক পড়বে না, প্রথম কথা হলো এটা। ঠিক আছে, 2 থেকে শুরু হবে। হ্যাঁ, এক যদিও বলা হয়েছে কিন্তু 2 থেকে শুরু হবে, এটা 1 থেকে 100-র মধ্যে কয়টা। তো 2 থেকে আমরা কাউন্ট করবো। এখান থেকে শুরু করে এই যে এই 25টা আমরা পাইলাম। ঠিক আছে, ঠিক আছে, একইভাবে আমরা যদি এখানেও দেখি 1 থেকে 100 পর্যন্ত আমরা 25টা পাইলাম মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে যৌগিক সংখ্যা আমরা কয়টা পাবো, যৌগিক সংখ্যাতে 25টা পাইলে আমাদের বাকি থাকে হলো 75টা। ঠিক আছে, কিন্তু 75টা তো আর যৌগিক সংখ্যা হবে না। এখন দেখো, তুমি যদি 100 থেকে 25 বাদ দাও, তোমার থাকে কত, তোমার থাকে হলো 75। বাট এই 75টা কিন্তু যৌগিক সংখ্যা না, কারণ এক কিন্তু বাদ যাবে। এক কিন্তু যৌগিক সংখ্যার মধ্যে পড়তেছে না, এক কিন্তু যৌগিক সংখ্যার মধ্যে পড়তেছে না। তো জিনিসটা কত হবে, জিনিসটা হবে হলো মৌলিক সংখ্যা যেরকম এক বাদ গেছে, যৌগিক সংখ্যা তো এক কিন্তু বাদ গেছে। তাহলে জিনিসটা হবে 74, 74টা যৌগিক সংখ্যা। কিন্তু মৌলিক সংখ্যা 9 কয়টি, মৌলিক সংখ্যা 9 যদি বলি, তাহলে এক্সাম্পলটা হয় যে যৌগিক সংখ্যা তো আসেই, প্লাস এক কি, এক মৌলিক সংখ্যা 9। কোশ্চেনটা এইভাবে যে এক মৌলিক সংখ্যা 9, যেহেতু 9 তার মানে কি 75টা। ঠিক আছে, এই হলো বিষয়। তো মৌলিক সংখ্যা 25টা, যৌগিক সংখ্যা 74টা, আর মৌলিক সংখ্যা 9 কয়টি, এইভাবে হিসাব করা যায়। আমার যৌগিক সংখ্যা কয়টি, 74টা। হ্যাঁ, এরা তো মৌলিক সংখ্যা 9, যৌগিক সংখ্যা মানে এটা মৌলিক সংখ্যা 9। আর এক কি, একও মৌলিক সংখ্যা না। সো এই দুইটা যোগ করে 75টা। তো মৌলিক সংখ্যা নির্ণয় করা মোটামুটি সবকিছু আমরা বের করে দিচ্ছি। এখন এইটাও অনেকে একটা 4 নাম্বার দিয়ে মনে রাখে। সেটা হলো এরকম যে 4 4 2 2 3 2 1, এইভাবে মনে রাখে। এইভাবে এক থেকে 100 পর্যন্ত মনে রাখার সিস্টেম, যে 4 4 2 2 3 2 3 ওকে। সো এইভাবে এইভাবে মনে রাখে 1 থেকে 100 পর্যন্ত আহ মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক। ঠিক একইভাবে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখারও টেকনিক আছে। বিভিন্ন টেকনিক অনেক বইতে আছে, লেখা থাকে। হ্যাঁ, ইন্টারনেটে পাওয়া যায়। তো ওইটা বিষয় না, ওইটা তো টেকনিক আমরা পরবর্তীতে জানবো। আগে আমরা এতটুকু জানবো যে বেসিক কি, কিভাবে আসলো এই জিনিসটা, তাহলে আমরা নির্ণয় করতে পারবো। কারণ তো এই জিনিসগুলো যদি বেসিক থেকে বোঝা যায়, বেসিক থেকে পড়া যায়, তাহলে আই থিঙ্ক এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকার কথা না। এই চ্যাপ্টারটা যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, তারপরও এখানে যে জিনিসটা দরকার সেটা হলো যে বেসিক। বেসিক না জানলে কোশ্চেনটি একটু চেঞ্জ করে দেয়, এটাতেই পারা যায় না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আই থিঙ্ক মাথায় রাখা উচিত। আর এর বাইরে যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো মনে রাখতে হইলো। যেমন কি আমি যদি বলি, আরো কিছু পয়েন্ট আছে। তো এখানে কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্ট গুলো আমি একটু লেখা দেই বা মুখে বলে দেই। সেটা হলো যে একটা হলো যে আমরা যেটা জানলাম, জিরো কি, জিরো আমার পজিটিভও না নেগেটিভও না। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আরেকটা জানলাম, ওয়ান মৌলিকের মধ্যেও পড়তেছে না, মৌলিকও না, যৌগিকও না। ঠিক আছে, ওয়ান মৌলিকের মধ্যে পড়বে না, যৌগিকের মধ্যে পড়বে না। এন্ড আমরা এটাও জানি যে দুই একমাত্র যৌগিক, জোড় মৌলিক সংখ্যা। এটা তোমরা নিজেদের নোট খাতায় সুন্দর করে লেখো। আমি জাস্ট জিনিসটা বোঝাইতে চাচ্ছি, তোমরা নিজেদের নোট খাতায় পুরো ওয়ার্ডটা লেখো, সুন্দর করে লেখো। তাহলে পরীক্ষার আগে রিভাইজ দিতে ইজি হবে, আদারওয়াইজ প্রবলেম। সো দুই কি, জোড় মৌলিক সংখ্যা। আর এটার মধ্যে একমাত্রই, হুম, একমাত্র এক পুরা যে মৌলিক সংখ্যা আছে না, মৌলিক সংখ্যার মধ্যে দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা। না, আর কিন্তু নাই। যদি আমরা ভালোভাবে খেয়াল করি না, এই যে দুই কিন্তু একমাত্র আমার জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু পুরা মৌলিক সংখ্যার মধ্যেই।
মৌলিক সংখ্যা কাউন্ট করতে গেলে কিন্তু আমরা এক থেকে কাউন্ট করবো না, এক কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়েই না, যৌগিক সংখ্যার মধ্যে পড়ে না, তো দুই থেকে আমরা কাউন্ট করবো, ঠিক আছে। আর এখানে আমরা এক কি জানি, এক হলো একটা ন্যাচারাল নাম্বার বা পূর্ণ সংখ্যা, এককে আমরা মূলক সংখ্যাও বলতে পারি, ঠিক আছে। এইগুলা একদম লাস্টে কি নোট করে নিলে দ্যাটস মোর দ্যান ইনাফ এমসিকিউ কোশ্চেন গুলো সহজে অ্যান্সার করার জন্য, ঠিক আছে। আর এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু আসে, ঠিক আছে। জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটি, হ্যাঁ, জোড় মৌলিক সংখ্যা জাস্ট একটাই, সেটা হলো দুই। এই জিনিসটা মাথায় রাখা দরকার। দেন আমরা যেটা জানলাম যে আমরা এটা এটা মাথায় রাখবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল 25টা। আবার 1 থেকে 100 পর্যন্ত আমার এখানে যৌগিক সংখ্যা কয়টা, সংখ্যা কয়টা, 25টা বাদ দিলাম, এন্ড একও যৌগিক সংখ্যার মধ্যে পড়ে না, তো টোটাল এখানে থাকবে হলো 74। ঠিক একইভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক নয় কয়টা, ঠিক আছে। তো মৌলিক নয় কয়টা, মৌলিক নয় হলো যে আহ, এখানে একও অ্যাড হবে, একও মৌলিক না, এই 74টা যৌগিক থাকবে, 74টাও মৌলিক সংখ্যা না, প্লাস এই একও মৌলিক সংখ্যা না, তো টোটাল হবে হলো 75। এই এই জিনিসগুলাই কিন্তু ঘুরাই পেঁচে এক্সামে আছে। ঠিক একইভাবে 101 থেকে 200 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কয়টা, মৌলিক সংখ্যা কয়টা, 101 থেকে 200 পর্যন্ত হলো মৌলিক সংখ্যা হলো 21টা। তাইলে যৌগিক সংখ্যা কয়টা হিসাব করো, হ্যাঁ ওইটাও লেখা রাখো এখানে, ঠিক আছে। যৌগিক সংখ্যা কয়টা এটা হিসাব করো, এখানে লেখা রাখো। 1 থেকে 50 পর্যন্ত আমরা বের করতে পারবো, 50 থেকে 100 পর্যন্ত আমরা বের করতে পারবো, ঠিক আছে। এরকম বিভিন্ন ভাবে কোশ্চেন আসে। তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন কি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, আর যেটা মৌলিক সংখ্যা। তো ক্ষুদ্রতম একটা জিনিস আছে, ক্ষুদ্রতম সংখ্যা, যেটা যদি বলে 2 অঙ্কের, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বা এইভাবে বলতে পারে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি, বা 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 11। ঠিক একইভাবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম এই মৌলিক সংখ্যা কত, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11, আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। ওকে, ঠিক এটা 3 অঙ্কেরও দিতে পারে, হুম, 4 অঙ্কেরও দিতে পারে। এন্ড এইটাও আছে যে লাইক 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত। এখন সমষ্টি কত যদি হিসাব করি, তো মৌলিক সংখ্যা কিন্তু এগুলো হলো মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত আমরা বের করছি। তো এগুলো সমষ্টি কত, সমষ্টি কি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি হলো এই যে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13, এইরকম করতে করতে এই সব কয়টা যোগফল যদি লিখি, হ্যাঁ, এই সব কয়টা যোগফল যদি একসাথে করে লিখি, তাহলে সেটা হলো সমষ্টি, যেটা হলো 1060। ঠিক একইভাবে 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যার সমষ্টি কত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বাদে আহ সংখ্যার সমষ্টি কত, এইগুলো আসতে পারে। আমি একটু লিখা দিই, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি, ওই যে ওইভাবে হিসাব করলে বের হয়ে আসবে, সেটা হলো কি 1060। ঠিক 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বাদে, হুম, বা মৌলিক সংখ্যা নয়, এগুলোর সমষ্টি কত, এগুলোর সমষ্টি হলো, এখানে যেটা হবে যে 3990। তার মানে 1 থেকে 100 পর্যন্ত
আমার যৌগিক সংখ্যা কয়টি? নাকি তুমি মৌলিক সংখ্যার সময় এক যোগ করছেন, মৌলিক সংখ্যা নয় ওইটা হিসাব করার জন্য আমরা এর আগে যদি হিসাব করি এক কিন্তু আমরা যোগ করি। তার মানে এখানে কি, এখানে আমরা এক বিয়োগ করতে পারি। হ্যাঁ, মৌলিক সংখ্যা ৯ থেকে যদি যৌগিক সংখ্যা বের করতে চাই, এক বিয়োগ করলে হয়ে যাবে 3989। এখানে একটু ভুল হয়েছে, ইংলিশ বাংলা এক হয়ে গেছে। এই কি পুরোটা, তো মূল কথা হলো যে এখানে 1060, এখানে হলো যে 3990, আর এখানে 3989। এইটাই, এই হলো গিয়ে বিষয়। ঠিক একইভাবে পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত। ঠিক আছে, মৌলিক সংখ্যা বা এগুলো বের করতে হয় অনেক সময়, অনেক ম্যাথ করার জন্য আহ ডাইরেক্টলি বলা যায় 3 অঙ্কের একটা বৃহত্তম মৌলিক সংখ্যা এত, তো বাদ বাকি সলিউশনটা করো। তো তখন তোমাকে এই জিনিসটা বৃহত্তম মৌলিক সংখ্যায় কিন্তু বের করতে হবে। হ্যাঁ, দেন ওইটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ধরো যোগফল বা বিয়োগফল এগুলা আসতে পারে এক্সামে। এবং 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত, বৃহত্তম মৌলিক সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো অবশ্যই 3 অঙ্কের, তাহলে 997। আর 2 অঙ্কের বৃহত্তম, আহ 2 অঙ্ক না, 2 অঙ্ক আমরা দেখছি। 3 অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম হবো অবশ্যই 101। আমরা এর আগে কিন্তু দেখছি 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 11। আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97। ঠিক একইভাবে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 101, আর বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 997। অ্যান্ড লাস্ট আমি আরেকটা পয়েন্ট দিই, সেটা হলো যে এটা অনেকে জানার কথা, সেটা হলো যে মৌলিক যৌগিক কিছু না, এখানে যেটা বলা হয় যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরো, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই 100। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, সেটা হলো 999। 3টা 9, এইটাই হলো বিষয়। সো এখানে আমি আর যাচ্ছি না, মেইন বিষয় আই থিঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো বাস্তব সংখ্যা রিলেটেড আমার মনে হয় যতটুকু ম্যাথ আছে বা পরীক্ষা আসার কথা, এই সবগুলো নিয়ে আমি আলোচনা করছি এই এক ভিডিওতে। এন্ড বাস্তব সংখ্যা A to Z এই ভিডিওতে আমরা কভার করছি। এখন এখানে বেসিক থেকে আমি শুরু করছি, এন্ড একেবারে লাস্ট পর্যন্ত যতটুকু দরকার আই থিঙ্ক মোটামুটি সবকিছু কভার করা হয়ে গেছে। বাদ বাকি এমসিকিউ প্র্যাকটিস করা হলো মেইন বিষয়। তো যারা এই ভিডিওটা দেখতেছো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে পুরো ভিডিওটা দেখার পরে বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকতেছে কিনা। যদি আরো কোনো প্রবলেম থাকে কমেন্টে এই বিষয়গুলো লিখতে পারো তোমরা, আমি ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। এন্ড এরপরে আরো কিছু শর্টকাট টেকনিক গুলো নিয়ে ভিডিও বানাবো, তো এটা পরবর্তীতে। আজকের লেকচারটা, আজকের ভিডিওটা যার যেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো। এখন বিষয় হলো যে এই টপিকে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ওখানে আস্ক করতে পারো। And আমার মনে হয় না আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখে তার কোনো সমস্যা থাকার কথা। হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে কোশ্চেন করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট অন্য একটা টপিক নিয়ে অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।